আমার গণিত স্পেশাল ক্লাস ক্লাস নম্বর 2। অর্থাৎ আজকে আমরা 60টি প্রশ্নের মধ্যে থেকে 11 থেকে 20 দাগ এই 10টি প্রশ্নের উপর আলোচনা করব। 11 দাগের প্রশ্নে যেটা বলেছে, একটি সংখ্যার গুণিতক সেই সংখ্যার থেকে ছোট হওয়া কি সম্ভব? তো আমরা প্রথমে উত্তর লিখব আমাদের পঞ্চম শ্রেণী অনুযায়ী না, সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটাও আমরা বুঝে নেব। গুণিতক, একটি সংখ্যা ধরে নিলাম এখানে 12, তার প্রথম গুণিতক 12 গুণ 1 সমান সমান 12, তারপরে 12 গুণ 2 সমান সমান 24, অর্থাৎ গুণিতক এবার বাড়তে থাকবে। তাহলে সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম, তাই তো? ক্ষুদ্রতম যে গুণিতকটা সেটাও কিন্তু তার থেকে ছোট হতে পারছে না। হয়েছে? ছোট হয়নি। তাহলে ছোট হওয়া সম্ভব নয়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, কারণ হিসেবে আমরা বলবো, কারণ ক্ষুদ্রতম গুণিতক যেটা আছে, ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যার সমান। তাহলে ছোট কি করে হবে ক্ষুদ্রতম যদি সমান হয়? এই পর্যন্ত লেখা হয়ে গেল সবার, সবাই লিখে নাও। এরপরে আমরা দেখব আর একটা প্রমাণ। 12 গুণ 0 সমান সমান 0। 0 তো একটা সংখ্যা, তাহলে 1 থেকে শুরু করলে 12-র গুণিতক কোথার থেকে শুরু হয়? 12 কে 12, 12 দুগুণী 24, 3 12 36, আর 0 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাই সেটাও কিন্তু 12-র একটা গুণিতক। তাহলে ছোট হতে পারে, তাই তো? ছোট হওয়া সম্ভব তো? কিন্তু এই যে 0 একটা গুণিতক 0 দিয়ে গুণ করে, এইটা হচ্ছে বিতর্কিত একটা বিষয়। এই বিষয়ে বিতর্ক আছে। আমি যেটা বলবো অন্যজন আরেকটা বলবে, তাই আমরা এই বিতর্কিত বিষয়টা পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করলাম। আমরা বললাম যে না, সম্ভব নয়। এটাই আমাদের জেনে রাখতে হবে। যদি কোনো পরীক্ষাতে অপশান থাকে, যেমন এ অপশানে বললো যে হ্যাঁ সেটা সম্ভব, সেটা 0, 0-র উল্লেখ থাকলে তুমিও রাজি হয়ে যাবে। 0-এর উল্লেখ না থাকলে তুমি বলবে না, হতেই পারে না, অসম্ভব। হ্যাঁ, 12 দাগের প্রশ্নে আসবো। কয়েকটি সংখ্যার গসাগু কখন সংখ্যাগুলির সমান হয়? আমরা প্রমাণ করে দেখব, তার আগে উত্তরটা লিখে দিই। যখন সবকয়টি সংখ্যা সমান, যখন সবকটি সংখ্যা সমান হয় তখনই তাদের গসাগুও সমান হয়। এক্সাম্পল দেখি, 6 6 6, 3টে 6 নিলাম, 4টেও নিতে পারো। এদের গসাগু করব, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে গসাগু কত হয়? সবকটাকে ভাগ করা গেছে কাকে কাকে দিয়ে? 2 দিয়ে আর 3 দিয়ে, 3 দুগুণী 6। তাহলে গসাগু 2 গুণ 3 সমান সমান 6। তাহলে সংখ্যাগুলির সমান মানযুক্ত গসাগু কখন হলো? সবকটা সংখ্যা কত নিলাম? 6 6 6, গসাগু কত হলো? 6, সমান হয়ে গেল। তাহলে যখন সবকটি সংখ্যা সমান হয় তখন তাদের গসাগুও সমান হয়। হলো? পরের প্রশ্ন 13 দাগে, কয়েকটি সংখ্যার লসাগু কখন সংখ্যাগুলির সমান হয়? একই, যখন সংখ্যাগুলি সমান হয়। তাহলে কি হবে? যখন সংখ্যাগুলি সমান হবে, এই উদাহরণটা থেকেই বলি, এখানে লসাগুর ক্ষেত্রে তাই হবে। দেখো, এখান থেকেও তুমি লসাগু, সবকটা 6-এর লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ, এখানে 1 হবে, 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 1 সমান সমান 6 হলো। তাহলে সবকটা সংখ্যা 6, তার লসাগুও 6, গসাগুও 6। তাহলে এই উত্তরটা বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার হলো বিষয়টা? মুখে কথা বলবে। 14 দাগ, কয়েকটি সংখ্যার গসাগু ও লসাগু কখন সংখ্যাগুলির সমান হয়? একই উত্তর, যখন সংখ্যাগুলি
সমান হয় যখন সংখ্যাগুলি সমান হয়। প্রমাণ করে দেখি। সংখ্যাগুলি সব সমান, তার গসাগুও সেই 6, লসাগুও 6, সংখ্যাগুলিও 6, তাহলে তার লসাগু আর গসাগু, লসাগু 6 গসাগু 6, লসাগু আর গসাগু সমান হয়েছে। সংখ্যাগুলিও তো সমান। 15 দাগে আসো। দুটি মৌলিক সংখ্যার গসাগু এক হয় কেন? দুটো মৌলিক সংখ্যা দেখি, 5 আর 3, এই তো দুটো মৌলিক সংখ্যা। এবার 5-এর উৎপাদকগুলো কি 1 আর 5, 3-এর উৎপাদকগুলো কি 1 আর 3। গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক 1 আছে। 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক পাওয়াই যায় না দুটো মৌলিক সংখ্যার ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি লিখব? দুটি মৌলিক, ভালো করে শোনো মন দিয়ে, লিখে নাও। দুটো মৌলিক সংখ্যার মাঝে মাঝে 1 ছাড়া, মানে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। এটাই কারণ 1 হয় তাদের গসাগু দুটো মৌলিক সংখ্যার ক্ষেত্রে। এক্সাম্পল দেখে নিলাম আমরা এখানে। এক্সাম্পল থেকে আমরা বুঝে গেলাম যে 1 ছাড়া আর তো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এখানে গসাগু কত হচ্ছে? গসাগু ওই একটা আছে বলে ওই একই হবে। যেটা সাধারণ গুণনীয়ক সেটাই তো গসাগু হয়, তার মধ্যে বড়টা হয়। তো একটাই যদি থাকে ওটাই তো বড়, এই কারণে। 16 দাগে আসো। দুটি মৌলিক সংখ্যার লসাগু উহাদের গুণফল হয় কেন? এইখানে আমাদের একটু দেখতে হবে। দুটো মৌলিক সংখ্যা হচ্ছে 5 আর 3, তাই তো? এবার এদের মধ্যে 1 আর 5, 1 আর 3 এর আমরা আগের বারই পেয়েছিলাম, এখানে আর লিখবো না। এইখানে চলে আসব, এই জায়গাটায় চলে আসবো আমরা। এই উদাহরণটা থেকেই বুঝে নেব ব্যাপারটা। এই উদাহরণ থেকে বুঝবো কি বলছে, যে দুটো মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল হয় কেন, তাই তো? এবার তাদের গুণফল না হয়ে লসাগু বেড়ে যায়, কখনো কখনো বেড়ে যায় যখন তাদের মধ্যে সাধারণ উৎপাদক থাকে, সেইটা গুণ করে দিতে হয়। তাহলে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, আর সেই সংখ্যা দুটো আছে, তাহলে এই সংখ্যা দুটোকে গুণ করে তার সাথে 1 গুণ করলে তবেই লসাগু পাবো। তাহলে এক্ষেত্রেও কিন্তু উত্তর হবে দুটি মৌলিক সংখ্যার, আগেরটার মতো, দুটি মৌলিক সংখ্যার মাঝে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না, সেজন্য মৌলিক সংখ্যা দুটির গুণফলের সাথে 1 গুণ হয়, তবেই লসাগু পাওয়া যায়। আর 1 গুণ হওয়া মানে কি? ওই গুণফলটার মান একই থাকে। যেমন 5 আর 3, 5 আর 3 আর তাদের সাধারণ উৎপাদক কি? 1। তাহলে 1 দিয়ে গুণ করাতে ওই 5 আর 3-এর গুণফলই থেকে যাচ্ছে। 3 5 15, 15-র সাথে 2 গুণ করলে তবে 30 হতো, যদি সাধারণ উৎপাদক 2 থাকতো। যদি 3 গুণ করতাম তাহলে 15 কত হতো? 45 হয়ে যেত। কিন্তু 1 গুণ করেছি কেন? 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, সেই কারণে। যখন সাধারণ উৎপাদক বাদ দেওয়ার পরে অন্য কিছু অবশিষ্ট থাকে, সেগুলোকে গুণ করে সাধারণ উৎপাদক দিয়ে গুণ করতে হয়। তো 1 ছাড়া আর কিছু না থাকার জন্য এদের লসাগুও কিন্তু সেই ওদের গুণফলের সমান হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বোঝার জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে তোমার CW দিয়ে দিলাম, এরকম অন্তত পক্ষে 10 বার, অন্তত পক্ষে 10 বার তুমি 1 জোড়া করে মৌলিক সংখ্যা নেবে, তাদের লসাগু নির্ণয় করবে, এবং প্রতিবারই দেখবে তাদের গুণফল বেরোচ্ছে, তার সাথে 1 গুণ হচ্ছে। 1 গুণ করাও যায়, না করাও তাই। 17 দাগে চলে আসবো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান, এটা আমরা জানি, কিন্তু কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা অনেক বড় প্রশ্ন, আমি এখানে একটু বেশি জায়গা লাগবে আমার, এখানে ডিলিট করে দিলাম। দেখো, দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এ কথাটা আমরা সবাই জানি। তাহলে দুটো সংখ্যা কত কত?
ধরে নিলাম 6 আর 8। এবার 6 আর 8 এর লসাগু গসাগু নির্ণয় করব 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 4। আর তো যাচ্ছে না। আমার এখানে একটা কাজ করি, 6 আরও একবার যেতে হবে, সেরকম সংখ্যা নেই। ধরো 12 আর 16, এটা যদি নেই তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 4। এবার গসাগু, এদের গসাগু নির্ণয় করব। গসাগু সমান সমান সবকটাকে ভাগ করা গেছে কত কত দিয়ে, দেখো তো সবকটাকে ভাগ করতে পেরেছো কত দিয়ে? 2 দিয়ে একবার, 2 দিয়ে একবার, দুবার ভাগ করা গেছে। 2 দিয়ে 12কে ভাগ করে 6 পেলাম, 2 দিয়ে 12 16কে ভাগ করে 8 পেলাম, আবার 2 দিয়ে 6কে ভাগ করে 3 পেলাম, 8কে ভাগ করে 4 পেলাম। তাহলে দুটো 2 দিয়ে সবাইকে ভাগ করা গেছে। তাহলে গসাগু হবে 2 গুণ 2 সমান সমান 4 হলো। আর লসাগু কি হবে? লসাগু সবকটা হবে। লসাগু মানে হচ্ছে ওই সবকটাকে ভাগ করা গেছে, মানে সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করা গেছে সেটাও হবে, গুণ হবে 3, গুণ হবে 4, তাই তো? এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো, লসাগু সমান সমান 2 গুণ 2 4, 4 4 16, 3 16 48। এই যে 48 পেলাম লসাগু, এই 48 লসাগুটা পাওয়ার সময় আমার একটা জায়গায় এই সংখ্যা দুটোর যে গুণফল, সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 12 গুণ 16, এই জায়গাটাতে আমি একটা জিনিস মিস করে গেছি। সেটা হচ্ছে এই 12 আর 16কে গুণ করার পরিবর্তে এদের মাঝখানে সাধারণ উৎপাদক 2 আর 2, এটাতে দুটোকেই ভাগ করে ফেলেছি। অর্থাৎ এই 2 দিয়ে 12কে আর 16কে ভাগ করার পরে আমি গসাগু হিসেবে যখন 4কে আলাদা করলাম, এই 4 দিয়ে এদেরকে ভাগ করার পরে তবেই কিন্তু 3 আর 4 পেয়েছি। অর্থাৎ গসাগু দিয়ে সংখ্যা দুটোরে ভাগ করে আমি যা পেয়েছি সেই সংখ্যাগুলোর সাথে ওই গসাগুকে গুণ করে তবেই কিন্তু আমি লসাগু নির্ণয় করেছি। এই জায়গাটাতে আমার একটা জায়গা মিস হয়ে গেছে। কারণ এই যে 12 আর 16, এই 12 আর 16কে এবার দেখো, এই 12 আর 16 এদেরকে আমি 4 দিয়ে ভাগ করে পেয়েছি 3 আর 4। এবার এই 4 গুণ 3 গুণ 4 এটা হচ্ছে লসাগু হয়েছে, 4 4 16, 3 16 48। কিন্তু এই সংখ্যা দুটোর গুণফল কিন্তু এটা নয়, এই 48 কিন্তু নয়। সংখ্যা দুটোর গুণফল কিন্তু আরো বেশি। কত বেশি? এই প্রথম 4 দিয়ে যেটা ভাগ করেছি এই 4 গুণ আরো বেশি। এই কারণে সংখ্যা দুটির গুণফল লসাগু নয়, লসাগুর সঙ্গে গসাগুকে গুণ করলে তবেই পাওয়া যায়। তাহলে এই জায়গাটাতে আমরা কি করছি, যে সংখ্যা দুটির গুণফল যেটা পাই, সংখ্যা দুটির গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে লসাগু পাওয়া যায়। সেই কারণে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে দুটো সংখ্যা ছিল কত? 12 আর ছিল 16। এই 12 আর 16-র যে গুণফল, এই গুণফলটা আমি কিন্তু পাইনি। উৎপাদকের সাহায্যে যখন লসাগু নির্ণয় করেছি এখানে, তখন কিন্তু আমি এই দুটোর গুণফলকে পাইনি। এই কি করেছি, এই দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে যে ভাগফল দুটো পেয়েছি সেই ভাগফল দুটোর সাথে এটা গুণ করেছি। অর্থাৎ এমন একটা সংখ্যা নির্ণয় করেছি যে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, কিন্তু ওদের গুণফল না। ওদের গুণফলও কিন্তু ওদের দ্বারা বিভাজ্য। সেই গুণফলটা যেতে গেলে এই যেহেতু প্রথমে 4 দিয়ে ভাগ করেছি, এই 4 দিয়ে আবার তাদেরকে গুণ করে দিতে হবে। সেই জন্য দুটো সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে আমরা লসাগু নির্ণয় করি। তাই গসাগুর সাথে লসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফলে ফিরে আসা যায়। এক্ষেত্রে তুমি সিডাব্লিউ করবে 5টা সিডাব্লিউ করতে করতে তুমি বোঝার চেষ্টা করবে। দুটো সংখ্যার গুণফলকে তার গসাগু দিয়ে ভাগ করলে তবেই লসাগু পাওয়া যায়। সেই কারণেই আমরা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল হিসেবে পাই। সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, এটা কিন্তু সূত্র না। সূত্র কি? দুটো সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করো, ওটা সূত্র, তবে লসাগু পাওয়া যায়। ওইটাকে উল্টো করে বলা হয়।
বোঝা গেল? হ্যাঁ, বোঝা যায়নি? 18 দাগে একটি পূর্ণ সংখ্যা ও দশমিক সম্বলিত সংখ্যা। একই রকম কথা। পূর্ণ সংখ্যা মনে করো 5, মনে করো 120, মনে করো 16, এগুলো সব পূর্ণ সংখ্যা। বলছি এরাও নাকি দশমিক সম্বলিত সংখ্যা। দশমিক সম্বলিত সংখ্যা হচ্ছে 12.6, এখানে দশমিক দেখা যাচ্ছে। তাহলে কথাটা কি সত্যি না মিথ্যে? যে একটা পূর্ণ সংখ্যা মনে করো 120, আবার দশমিক কোথা থেকে আসে? এর মধ্যে কোনো দশমিক নেই, মিথ্যে কথা, তাই না? 120-র মধ্যে কোনো দশমিক আছে? নেই। 135, এর মধ্যে কোনো দশমিক আছে? নেই। 135.4, এর মধ্যে দশমিক আছে? তাহলে এটাকে বলবো দশমিক সম্বলিত সংখ্যা। 135-কে কিভাবে আমি দশমিক সম্বলিত সংখ্যা বলবো? বলা যাবে না, ফালতু কথা। 135 খাতায় লিখে দেখো তো এর মধ্যে কোথাও দশমিক আছে কিনা। নেই। আরো সংখ্যা লিখতে পারি 142, এর মধ্যে কোনো দশমিক নেই। এগুলো সব পূর্ণ সংখ্যা। কোথার থেকে কে এসে বলছে যে দশমিক সম্বলিত সংখ্যা? এটা কবি বলছে দশমিক সম্বলিত সংখ্যা। সবাই কবি, বড় মাপের কবি সব। কিন্তু মনে করো 135, এর মধ্যে কোনো দশমিক নেই তো? আছে? এর ডান পাশে ভাগ চিহ্ন বসিয়ে 10 দাও। তাহলে 135-কে 10 দিয়ে ভাগ করলে কি করতে হয়? ভাগ করার দরকার হয় না, দশমিক বিন্দুকে বাম পাশে সরাতে হয় 1 ঘর। 10, একটা শূন্য, একটা শূন্যর জন্য কি হয়? 1 ঘর বাম দিকে। তখন কোথায় লেখো? 13.5 লেখো। তাহলে দশমিক বাম দিকে সরলো, আগে কোথায় ছিল তাহলে? এই 135-এর ডান পাশে ছিল না? 1 ঘর বাম দিকে সরিয়েছো তো, 1 ঘর বাম দিকে সরিয়ে 13.5 পেলে। তাহলে 135 থেকে 13.5, দশমিক 1 ঘর বাম দিকে সরলো। তাহলে আগে কোথায় ছিল? 135-এর ডান পাশে ছিল নিশ্চয়ই, সেখান থেকে 1 ঘর সরে বাম পাশে চলে আসলো, হয়ে গেল 13.5। তাহলে দশমিকটা ছিল তো, 135-এর ডান পাশে একটা দশমিক ছিল না? এটা অদৃশ্য ছিল, একে দেখা যেত না। অনেকটা তোমার পিঠে তিল থাকার মতো। তোমার পিঠের তিল কি তুমি সারাদিন দেখো? দেখো না, কিন্তু আছে তো। এটারও 135 এর ডান পাশে একটা এরকম তিল আছে। এই তিলটাকে আমরা সারাদিন দেখতে পাই না বলে আমরা ভাবি নেই। যেদিন মনে পড়ে সেদিন আছে। মনে কখন পড়ে? যখন এই 135-কে 100 দিয়ে ভাগ করতে বলে, সেদিন মনে পড়ে যায়। তখন আমার কি করতে হয়? 135-এর দশমিক এখান থেকে 1 ঘর 2 ঘর সরিয়ে নিয়ে যেতে হয়। তখন হয় 1.35, এটা তখন উত্তর হয়ে যায়। বোঝা গেল? এইভাবে আমরা তাহলে কি কনক্লুশনে আসতে পারলাম? একটি পূর্ণ সংখ্যা ও দশমিক সম্বলিত সংখ্যা কিভাবে হলো এটা? তাহলে লিখতে হবে, কি লিখবো? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ডান পাশে একটি অদৃশ্য দশমিক, ব্র্যাকেটে দশমিকটাকে দিলাম, থাকে। আর সেই কারণে পূর্ণ সংখ্যাও কিন্তু একটা দশমিক সম্বলিত সংখ্যা। দশমিকের ডান পাশে কি থাকে? 00000 থাকে। সেই জন্য আর সেটাকে লিখি না, দেখি না, জানার প্রয়োজন মনে করি না। কিন্তু জেনে রাখতে হবে এটা, যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটা দশমিক থাকবেই থাকবে। পূর্ণ সংখ্যাও তাহলে দশমিক সম্বলিত সংখ্যা। 19 দাগে আসো। দশমিক ভগ্নাংশের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বোঝা যায় সেটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা কালকে আমি বলেছিলাম। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে দশমিক ভগ্নাংশের কোন বৈশিষ্ট্যের উপরে। আমি একটা দশমিক ভগ্নাংশ লিখি 1.52, এর থেকে ভগ্নাংশে যাব, কি করব? 152 তার দশমিককে তুলে দেওয়ার জন্য, দশমিক তুলে দেওয়ার জন্য নিচে দশমিকের পরে যে কটা অঙ্ক আছে একের পরে সে কটা শূন্য বসাবো। তাহলে হয়ে গেল 152/100। এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত বলতো? 152/100 অপ্রকৃত। কেন? উপরেরটা বড়, নিচেরটা ছোট। তোমরা এটা ভুলে গেছো, তাই তো?
ক্লাস 1-এ চলে যাব। 152/100 এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? কেন অপ্রকৃত? কারণ 152 উপরেটা বড় আছে আর নিচেরটা ছোট আছে। এবার আমি চলে আসছি 0.81, একে এবার দশমিক তুলে দিই। 81 দশমিক তোলার জন্য নিচে 100 হলো, 81/100 হলো। এটা প্রকৃত না অপ্রকৃত? এটা প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ উপরেরটা অর্থাৎ লব ছোট আর হর বড়। তাহলে এই যে দুটো এক্সাম্পল আমরা দেখলাম, এই দুটো এক্সাম্পল থেকে আমাদের যে প্রশ্নটা এখন করেছে, এই প্রশ্নটার উত্তরে আমরা পৌঁছে যেতে পারবো। এই যে প্রশ্নটা এখানে আছে না, যে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাহলে দেখো 0.81 এইটা 1-এর থেকে ছোট, আর 1.52 এটা 1-এর থেকে বড়। 1.52 মানে একটা গোটা প্লাস আবার 100/52, তাহলে 1-এর বেশি না? আর 0.81 মানে 100/81, 100/100 হলে তবেই 1 হবে। তাহলে এখানে এটা 1-এর ছোট আর এটা 1-এর বড়। তাহলে দশমিক ভগ্নাংশ যদি 1-এর বেশি হয়, এখানে আমাদের লিখতে হবে কি, দশমিক ভগ্নাংশ 1-এর বেশি হলে, দশমিক ভগ্নাংশ 1-এর বেশি হলে তা অপ্রকৃত ভগ্নাংশকে নির্দেশ করে, অপ্রকৃত ভগ্নাংশকে নির্দেশ করে। আর ভগ্নাংশকে নির্দেশ করে, লিখে রাখবে সবাই এরকম। আর সেটা 1-এর কম হলে, 1-এর যদি কম হয় অর্থাৎ 0.81 1-এর কম, সেটা 1-এর কম হলে কোন ভগ্নাংশকে নির্দেশ করে? প্রকৃত ভগ্নাংশ। কোন ভগ্নাংশকে নির্দেশ করে? প্রকৃত ভগ্নাংশকে নির্দেশ করে। হয়ে গেল। এরপরে আছে 20 দাগের প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি? অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এদের মধ্যে আমরা একটা সম্পর্ক খুঁজে পাই। সম্পর্কটা কি? এই জায়গাটা আমার বোঝানোর জন্য একটু জায়গা বেশি লাগবে বলে এই পুরোটা নিয়ে নিচ্ছি, এটাকে ডিলিট করলাম এই কারণে। এখানে আমি যেটা ছিল, এই যেটা লিখলাম, এটা তোমরা সবাই লিখে নিয়েছো। লেখার পরে এবার এটাকে আমাকে ডিলিট করতে হবে, কারণ আমাকে এখানে বেশি পরিমাণে জায়গার প্রয়োজন আছে। সেই জন্য এবার আমি এখানে কি করব, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেমন হয়? উপরের রাশিটা বড় হয়, নিচের রাশিটা ছোট হয়। একটা অপ্রকৃত ভগ্নাংশ এখানে আমি লিখি, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 25/20 হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই অপ্রকৃত ভগ্নাংশটা দিয়ে আমরা একটা মিশ্র ভগ্নাংশ বানাতে পারি। কিরকম ভাবে বানাতে পারি? 25-কে ভাগ করো 20 দিয়ে, করলে 20 20 থাকলো কত? 5। তাহলে এটা সমান সমান লিখতে পারি 1/5/20, এটা লেখা যায়। তাহলে এই যে 1/5/20, এই কথাটা দ্বারা আমরা বুঝি যে একটা গোটা বস্তু, একটা গোটা বস্তু প্লাস আর একটা গোটা বস্তুর 20টা ভাগ করে তার 5 ভাগ নেওয়া হলো। তাহলে একটা গোটা বস্তু নেব আর ওই মাপের একটা গোটা বস্তুকে ভাঙবো, সমান 20 ভাগ করে তার 5 ভাগ নিয়ে নেব। তাহলে সেটা কত বোঝাবে? 1/5/20 বোঝাবে। হলো? তাই বোঝাচ্ছে তো? মন দিয়ে শোনো, 1/5/20 এই কথার অর্থ কি? একটা গোটা আম আর একটা ওই মাপের গোটা আমকে 20 টুকরো করো সমানভাবে, তার 5 টুকরো নিয়ে নাও, এটা বোঝালো। এরপরে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি বুঝি? মিশ্র ভগ্নাংশে যাওয়ার আগে পর্যন্ত অপ্রকৃত ভগ্নাংশের এই 25/20 আছে, 25-কে 20 দিয়ে ভাগ করতে গেলে 1 পেলাম, অর্থাৎ 20টা টুকরোর মধ্যে থেকে আমি 25টা টুকরো নিয়েছি। তাহলে আমার এই যে 25/20 এটার মানে কি? সমান 20টা টুকরো থেকে 25টা টুকরো নেওয়া। তাহলে 20টা টুকরোর মধ্যে থেকে আগে 20টা টুকরো নিয়েছি, প্লাস আরো 5টা টুকরো নিয়েছি,
25টা টুকরো হলো, তার মানে 20টা টুকরোর মধ্যে 20টা টুকরো নিয়ে নিলে একটা গোটা বস্তু নিয়ে নিলাম, পরে আরো 20 টুকরোর মধ্যে থেকে 5 টুকরো নিয়েছি, তাহলে একটা গোটা বস্তু প্লাস একটা গোটা বস্তুর 20 ভাগের 5 ভাগ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ 25/20 এটাও যা নির্দেশ করছে মিশ্র ভগ্নাংশ 1/5/20 একই জিনিস নির্দেশ করছে। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি? একই পরিমাণ পদার্থকে নির্দেশ করে, একই পরিমাণ পদার্থকে নির্দেশ করে কি অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখানে সম্পর্কটা কি লিখতে পারবো? যে একটি একটি অপ্রকৃত ভগ্নাংশ কি করে? যে পরিমাণ রাশিকে নির্দেশ করে, একটা রাশিকে তো নির্দেশ করে, ওই ভগ্নাংশ থেকে প্রাপ্ত, ওই ভগ্নাংশ থেকে আমরা যেটা পাই তাকে প্রাপ্ত বলা হয়। মিশ্র ভগ্নাংশ পাই, মিশ্র ভগ্নাংশ সেই পরিমাণ রাশিকে নির্দেশ করে। এটা এদের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা কি? একটা গোটা বস্তুকে নির্দেশ করবে, কিছুটা ভাঙা বস্তুকে নির্দেশ করবে। এইবার আমাকে আরেকটু লিখতে হবে, এটুকু লেখার পরে আরেকটা লিখতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ লিখে নাও। অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ উভয়েই কিছু গোটা বস্তু ও কিছু ভগ্ন বস্তুকে নির্দেশ করে। এটা হয়তো সম্পর্ক হলো না? হ্যাঁ, তাহলে আমরা 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সমস্যাগুলিকে সমাধান করা শিখলাম। তোমার HW থাকবে, এই প্রশ্নগুলিকে সব লাল কালি দিয়ে লিখবে, এর উত্তর লিখবে সব সবুজ কালি দিয়ে। এই 11 থেকে 20 দাগ এটা তোমার HW থাকলো। আমরা 21 থেকে 30 পর্যন্ত পরবর্তী স্পেশাল ক্লাসে শিখে নেব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই।